সতীদাহ প্রথা এমন এক ভয়ঙ্কর প্রথা সম্পর্কে বলবো। তো বিস্তারিত দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সতীদাহ বা সতী হচ্ছে হিন্দু বিধবা নারীদের স্বামীর অন্ত্যেষ্টি চিতায় আত্মাহুতি দেওয়ার মাধ্যমে সমরণের ঐতিহাসিক প্রথা। প্রাচীন এই প্রথাটা সম্পর্কে প্রাথমিক হিন্দু শাস্ত্রীয় উল্লেখ নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি ভারতের ইন্দো আর্য প্রাচীন অঞ্চলের সংশ্লিষ্ট হিন্দু প্রথার সাথে যুক্ত করা হয়েছে, যা নারীদের অধিকারকে খর্ব করেছে, বিশেষ করে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে। কিন্তু হিন্দু বিধবাদের সতীদাহ অবহেলা এবং তাড়িয়ে দেওয়া প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দের গ্রিক উৎসগুলো সতীদাহের বিচ্ছিন্ন উল্লেখ করে, তবে এটি সম্ভবত উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজপুত গোষ্ঠীর মধ্যে মধ্যযুগীয় যুগে প্রকৃত অগ্নিযুগে পরিণত হয়েছিল, সেখানে এটি প্রাথমিক সীমিত ছিল। পরবর্তী মধ্যযুগীয় যুগে আরও ব্যাপক হয়ে ওঠে। 1526 থেকে 1857 সালে মুঘল আমলে এটি পশ্চিম ভারতীয় অভিজাত রাজপুত গোষ্ঠীর সাথে যুক্ত ছিল, যা রাজপুত এবং মুসলিম মুঘলদের মধ্যে পার্থক্যের বিন্দু চিহ্নিত করে, যারা এই অনুশীলনকে নিষিদ্ধ করেছিল। 19 শতকে গোড়ার দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বেশিরভাগ অংশে তার শাসন প্রসারিত করার প্রক্রিয়ায় প্রাথমিকভাবে এই প্রথাকে সহ্য করেছিল। উইলিয়াম কেরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1803 সালে কলকাতার 30 মাইল 48 কিমি ব্যাসার্ধের মধ্যে 438টি ঘটনা উল্লেখ করেন। 1818 সালের মধ্যে বাংলা সতীদাহের ঘটনার সংখ্যা 378 থেকে 839 পর্যন্ত দ্বিগুণ হয়েছে। কেরির মতো ধর্মপ্রচারকদের দ্বারা সতীদাহ প্রথার বিরোধিতা এবং রামমোহন রায়ের মতো হিন্দু সংস্কারকদের দ্বারা অবশেষে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে বঙ্গে সতীদাহ প্রবিধান 1829 প্রণয়ন করা হয়, যা হিন্দু বিধবাদের জীবন্ত পুড়িয়ে মারার প্রথাকে ফৌজদারি আদালত কর্তৃক শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়। হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন 1856, নারী শিশু হত্যা প্রতিরোধ আইন 1870 এবং সম্মতির বয়স আইন 1891 সহ হিন্দু নারীদের বিরুদ্ধে সহিংসতার সাথে জড়িত আন্তঃসম্পর্কিত বিষয় এবং সেগুলো প্রতিরোধ করে অন্যান্য আইন অনুকরণ করা হয়েছে বলে ব্রিটিশরা মনে করেছিল। রামমোহন রায় পর্যবেক্ষণ করেছিলেন যে নারীরা যখন মৃত স্বামীর অন্ত্যেষ্টি চিতায় নিজেকে সঁপে দেওয়ার অনুমতি দেয়, তখন এটি শুধু ধর্মীয় কুসংস্কার থেকে নয়, বরং বিধবাদের দৈনন্দিন অপমান ও তাচ্ছল্য পদমর্যাদার দুর্দশার সাথে জড়িত সাক্ষী থেকেও। বিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতের সতীদাহের বিচ্ছিন্ন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল এবং ভারত সরকার সতীদাহ প্রথার আইন 1987 প্রণয়ন করে। এছাড়াও বলা হয় যে সতীদাহকে সাহায্য বা মর্মান্তিত করা অপরাধ। আধুনিক আইন প্রয়োগ করা কঠিন প্রমাণিত হয়েছে। 2020 সাল পর্যন্ত ভারতে অন্তত 250টি সতী মন্দির বিদ্যমান ছিল, যেখানে প্রার্থনা অনুষ্ঠান বা পূজা মাতৃদেবীর অবতারকে মহিমান্বিত করার জন্য সম্পাদিত হয়েছিল, যিনি তার পিতার অপমান শুনে স্বামীর অন্তর্দৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। মৃত স্বামীর অন্ত্যেষ্টি চিতার স্ত্রীর জীবিত আত্মহরণের অনুশীলনের জন্য প্রার্থনা করা হয়েছিল। সতী শব্দটি দেবী সতীর নাম থেকেই উদ্ধৃত হয়েছে, যিনি তার স্বামী শিবের প্রতি তার পিতা দক্ষের অপমান সহ্য না করতে পারার কারণে আত্মহরণ করেছিলেন। সতী শব্দটি মূলত সতী নারী হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। হিন্দি ও সংস্কৃত গ্রন্থে সতী দেখা যায়, যেখানে একটি ভালো সহধর্মিণীর এর সমার্থক সতী শব্দ সাধারণত ভারতীয় ইংরেজি লেখকরা ব্যবহার করতেন, তাই সতী শব্দটি মূলত আচারের পরিবর্তে নারীকে বোঝায়। রূপগুলি হলো সতীব্রত, স্বাভাবিক ও কদাচিৎ ব্যবহৃত শব্দ। সেই নারীকে বোঝায় যে তার স্বামীকে জীবিত অবস্থায় রক্ষা করার জন্য ব্রত করে এবং তারপর তার স্বামীর সাথে মারা যায়। সতীমাতা পূজনীয় বিধবাকে বোঝায় যিনি সতীদাহ করেছিলেন। আচারের নিজস্ব প্রযুক্তিগত নাম ছিল সহগমন, সাথে যাওয়া, বা সহমরণ, সাথে মারা যাওয়া, অনবরোহণ, চিতাতে আরোহণ, মাঝে মাঝে মিলিত হয় সেই সাথে সতীদাহ প্রক্রিয়াটি মনোনীত করার শর্ত হিসাবে। সতী প্রথাও কিছু ক্ষেত্রে বিধবাদের জীবন্ত পুড়িয়ে মারার প্রথাকে বোঝানো হয়েছে, এটি শব্দ হিসাবে ব্যবহৃত হয়। ভারতীয় কমিশনের সতীদাহ প্রতিরোধ আইন 1987 অনুচ্ছেদ 1 ধারা 2 গ সতীদাহকে আইন বা রীতি হিসাবে সংজ্ঞায়িত করে। উৎপত্তি ও বিস্তার। সতীদাহ প্রথার উৎপত্তি ও বিস্তার সাধারণত ঐক্যমত ছাড়াই জটিল এবং অনেক বিতর্ক প্রশ্ন। এটা অনুমান করা হয়েছে যে বিধবা যজ্ঞ বা বিধবাদাহ মতো আচারের মূল রয়েছে প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক এলেনা
অ্যাভিমোডাওয়া কুজনিমা প্রাচীন এশিয়া মহাদেশীয় বৃক্ষহীন ও তৃণাবৃত সমতল প্রান্তর অ্যান্ড্রোনোমা সংস্কৃত সমাধিপথ 1800 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ এবং বৈদিক যুগের মধ্যে বেশ কিছু সমান্তরাল তালিকা রয়েছে। তিনি সতীদাহকে বহু অংশালে প্রতীকী দ্বিগুণ সমাধি ও দ্বিগুণ সপ্তাহ বলে মনে করেন। তিনি যুক্তি দেন বৈশিষ্ট্য উভয় সংস্কৃতিতে পাওয়া যায়, কোনো সংস্কৃতি এটি কঠোরভাবে পালন করে না। বৈদিক প্রতীকী অনুশীলন রমিলা থাপারের মতে বৈদিক যুগে যখন অধিকাংশ গোষ্ঠী জাতপাতের নিয়ম মেনে চলছিল, নারীরা বেশ কিছু আচার অনুষ্ঠান যোগ দিতে বাধ্য ছিল, কিন্তু বেশি কর্তৃত্ব ছাড়াই। বৈদিক গ্রন্থের সমার্থক সহ আচার ছিল প্রতীকী আত্মহনন, যা বিশ্বাস করা হয় যে একজন বিধবা তার স্বামীর মৃত্যুর সঞ্চালনের জন্য প্রয়োজন মর্যাদাসম্পন্ন বিধবা পরিবর্তে তার স্বামীর ভাইকে বিয়ে করে। পরবর্তী শতাব্দীতে পাঠ্যটি সতীদাহের উৎপত্তি হিসাবে উল্লেখ করা হয়েছিল। বৈচিত্র্যপূর্ণ পাঠের মাধ্যমে কর্তৃপক্ষকে জোর দিয়েছিল যে বিধবা তার মৃত স্বামীর সাথে অন্তর্দৃষ্টিতে যোগদান করে বাস্তবে আত্মত্যাগ করে। আনন্দজাং উল্লেখ করেছেন যে ঋগ্বেদ অনুকরণ অনুষ্ঠান উল্লেখ করে যেখানে বিধবা তার স্বামীর অন্ত্যেষ্টির চিতার উপর শুয়ে থাকে, তবে তার মৃত স্বামীর পুরুষ আত্মীয় দ্বারা উৎক্ষিত হয়েছিল। জাং এর মতে আগে যেতে শব্দটি অসম্ভবত 16 শতকে সতীদাহের জন্য বৈদিক অনুমোদন দেওয়ার জন্য অগ্নেয় আগুনে তে ভুলে অনুবাদ করা হয়েছিল। প্রাথমিক মধ্যযুগীয় উৎস বিধবাকে তার মৃত স্বামীর সাথে পুড়িয়ে মারার মতো সতী প্রথাটি গুপ্ত পরবর্তী সময়ে 500 খ্রিস্টাব্দের পরে প্রবর্তিত হয়েছিল বলে মনে হয়। বিদ্যা দেহেজিয়া বলে যে ভারতীয় সমাজে সতীদাহ প্রথার প্রচলন দেরিতে হয়েছিল এবং 500 খ্রিস্টাব্দের পরে নিয়মিত হয়ে উঠেছিল। আশিস নন্দীর মতে এই প্রথাটি 7ম শতাব্দী থেকে প্রচালিত হয়ে আবারও 18 শতকে বাংলায় পুনরুত্থানের জন্য 17 শতকের বিলুপ্তি ঘটে। ঐতিহাসিকবিদ রোশেন দালাল দাবি করেন যে কিছু পুরাণেই উল্লেখ ইঙ্গিত করে যে এটি ধীরে ধীরে 5ম-7ম শতাব্দী থেকে প্রচলন লাভ করে এবং পরবর্তীতে উচ্চ শ্রেণীর বিশেষ করে রাজপুতদের মধ্যে 1000 খ্রিস্টাব্দের দিকে এটি স্বীকৃতি প্রথায় পরিণত হয়। মহাভারতের এটি শবক সতীদাহ এর মাধ্যম মাদৃত গণহত্যার বর্ণনা হয়, কিন্তু সম্ভবত এটি প্রক্ষিপ্ত সংযোজন প্রদত্ত যে এর পরবর্তী শ্লোকগুলির সাথে দ্বন্দ্ব রয়েছে। দেওজিয়ার মতে সতীদাহ এর উৎপত্তি ক্ষত্রিয় অভিজাতদের মধ্যে এবং বেশিরভাগ হিন্দুদের মধ্যে যোদ্ধা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। থাপারের মধ্যে অগ্নিযজ্ঞ হিসাবে সতীদাহ প্রথার প্রবর্তন ও বৃদ্ধির ক্ষত্রিয়দের সাথে সম্পর্কিত, যারা তাদের নিজস্ব সংস্কৃতি জাল করে এবং সময়ের নিয়ম বড় আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন। বেদের বৈকল্পিক পাঠের সাথে প্রতীকী অনুশীলনকে বিধবা তার স্বামীর সাথে নিজেকে পোড়ানোর অনুশীলন পরিণত হয়। থাপার আরও নির্দেশ করে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধীনতা পরিবর্তন, আত্মীয়তার ব্যবস্থা এবং নারী যৌনতার উপর নিয়ন্ত্রণ সতীদাহ উত্থানের কারণ হিসাবে। মধ্যযুগীয় বিশ্বাস সতীদাহ প্রথাটি সংস্কৃতকরণের প্রক্রিয়ার অংশ হিসাবে রাজ পরিবারের উচ্চ মর্যাদা এবং যোদ্ধাদের দ্বারা অনুকরণ করা হতো, তবে এর বিস্তারও কয়েক শতাব্দীর ইসলামী আক্রমণ এবং দক্ষিণ এশিয়ার বিস্তারের সাথে সম্পর্কিত ছিল এবং বিধবারা যে কষ্টে প্রান্তিকতা সহ্য করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রাহ্মণদের দ্বারা প্রথা গ্রহণ করা, যদিও তাদের তা করা নিষিদ্ধ ছিল। সতী প্রথম অতিরিক্ত অর্থ অর্জন করেছিল যে নারীদের সম্মান রক্ষার উপায় হিসাবে পুরুষদের হত্যা করা হয়েছিল। জহরের অনুশীলন অনুরূপ জহর ও সতীর মতাদর্শ একে অপরকে শক্তিশালী করে। জওহর মূলত যুদ্ধে পরাজিত মহিষী মহিলাদের জন্য স্বনির্বাচিত মৃত্যু ছিল এবং বিশেষ করে যোদ্ধা রাজপুতদের মধ্যে অনুসরণ করা হয়েছিল। ওল্ডেনবার্গ মনে করেন যে গ্রিক বিজয়ীদের দ্বারা নারীদের দাসত্ব থেকে এই প্রথার সূচনা পেতে পারে। যুদ্ধের সময় জহরের প্রত্যায়িত রাজপুত অনুশীলনের উপর এবং উল্লেখ করে যে ক্ষত্রিয় বা রাজপুত বর্ণ ব্রাহ্মণ নয়, তারা ছিল উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের সবচেয়ে সম্মানিত সম্প্রদায়। কারণ তারা মুসলমানদের আগমনের কয়েক শতাব্দী আগে আক্রমণকারীদের বিরুদ্ধে ভূমি রক্ষা করেছিল। তবে তিনি প্রস্তাব করেন যে উত্তর পশ্চিমে ব্রাহ্মণরা রাজপুত প্রথা অনুলিপি করেছিল এবং সতীকে আদর্শগতভাবে সাহসী নারী থেকে ভালো নারীতে রূপান্তরিত করেছিল। এই ব্রাহ্মণদের থেকে প্রথাটি অন্যান্য অযোদ্ধা জড়িয়ে পড়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ে ডেভিড ব্রকের মতে সতী প্রথা যা
প্রথমে কাশ্মীরে ব্রাহ্মণরা প্রত্যাখ্যান করেছিল এবং সহস্রাব্দের শেষার্ধে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই বিস্তারের দাবি করার জন্য ব্রিকের প্রমাণ হলো বিষ্ণু স্মৃতিতে সতীদাহ প্রথা উল্লেখ হয়েছে, যা কাশ্মীরে লেখা বলে মনে করা হয়। ব্রিক যুক্তি দেন যে বিষ্ণু স্মৃতির লেখক হয়তো তার নিজের সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান আভাসগুলি উল্লেখ করেছেন। ব্রিক উল্লেখ করে যে অন্যান্য ধর্মশাস্ত্র গ্রন্থে সহগমন উল্লেখ করা তারিখগুলি নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু মনে করেন যে দ্বাদশ শতাব্দীর মধ্যে সমগ্র ভারতে পুরোহিত শ্রেণী পাঠ্য অনুশীলন সম্পর্কে সচেতন ছিল। আনন্দজাংয়ের মতে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে বাংলায় একটি প্রচলিত ছিল, যেখানে এই মূলত ক্ষত্রিয় বর্ণের দ্বারা অনুশীলন করা হয়েছিল এবং পরে ব্রাহ্মণ সহ অন্যান্য উচ্চ ও নিম্ন বর্ণের ছড়িয়ে পড়ে। জুলিয়া লেসলি লিখেছেন যে বিধবা উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পর বঙ্গীয় ব্রাহ্মণদের মধ্যে 1680 থেকে 1830 সালের মধ্যে প্রথা বৃদ্ধি পায়। ঔপনিবেশিক যুগের পুনরুজ্জীবন। ঔপনিবেশিক যুগ সতীদাহ প্রথা পুনরায় শুরু হয়, বিশেষ করে ঔপনিবেশিক বেঙ্গল প্রেসিডেন্সিতে। উল্লেখযোগ্য সংখ্যায় তিনটি কারণ এই পুনরুজ্জীবনের অবদান রাখতে পারে। 19 শতাব্দীর মধ্যে সতীদাহ হিন্দু ধর্ম গ্রন্থ দ্বারা সমর্থিত বলে বিশ্বাস করা হয়। সতীদাহকে অসৎ প্রতিবেশীদের দ্বারা উৎসাহিত করা হয়েছিল, কারণ এটি বিধবার সম্পত্তি দখলের উপায় ছিল, যার হিন্দু আইন অনুসারে তারা মৃত স্বামীর সম্পত্তির উত্তরকারী হওয়ার অধিকার ছিল এবং সতীদাহ উত্তরাধিকারীকে নির্মূল করে সাহায্য করেছিল। 19 শতাব্দীতে দারিদ্র্য এতটাই চরম ছিল যে সতীদাহ ছিল এমন একজন মহিলার জন্য পালানোর উপায়, যার কোনো উপায় বা বেঁচে থাকার আশা নেই। ড্যানিয়েল দ্য গ্রেট যে ঔপনিবেশিক যুগে সতীদাহের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে ঝোলাপড়া বিকৃত করার কারণ ঊনবিংশ ও বিংশ শতাব্দীর মধ্যে প্রথম দিকে সমস্ত হিন্দু তত্ত্বগুলিকে ধাক্কা দেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা ছিল। লতামণি লিখেছেন যে ব্রিটিশ উপনিবেশের যুগে সমস্ত দলগুলি এই বিষয়ে বিতর্ক করেছিলেন। তাদের সকলেই ভারতীয় নারীদের স্বর্ণযুগে বিশ্বাসের সাথে সম্মতিদান করেছিলেন এবং পরে মুসলিম বিজয়ে সম্পত্তি হ্রাস পেয়েছিল। এই বক্তৃতার ফলে ব্রিটিশ মিশনারিদের ইসলামী অত্যাচার থেকে হিন্দু ভারতকে উদ্ধারের দৃষ্টিভঙ্গি প্রচার করা হয়। অনেক ব্রিটিশ মিশনারি যারা শাস্ত্রীয় ভারতীয় সাহিত্য অধ্যয়ন করেছিলেন, তারা তাদের মিশনারি কাজে হিন্দু শাস্ত্রীয় ব্যাখ্যা ব্যবহার করার চেষ্টা করেছিলেন, তাদের অনুসারীদের বোঝানোর জন্য যে সতীদাহ হিন্দু ধর্মের জন্য বাধ্যতামূলক নয়। প্রাচীনতম প্রমাণ প্রারম্ভিক গ্রিক উৎস যারা অনুশীলনের উল্লেখ করে তাদেরকে গ্রিক ঐতিহাসিক কাসান্দিয়ার অস্ট্রেলিয়ানসরা হারিয়ে যাওয়া কাজে, যিনি 327 খ্রিস্টাব্দের মহান আলেকজান্ডারের অভিযানের সাথে ভারতে ভ্রমণ করেছিলেন, ট্রাবোয়ের টুকরোগুলিতে সংরক্ষিত রয়েছে। অ্যারিস্টোটেলস ভারতে এক বা একাধিক উপজাতির বিধবা হিসাবে স্বামীর চিতায় আত্মত্যাগ করতে শুনেছেন, যে সম্পর্কে লেখকদের বিভিন্ন মতামত রয়েছে। যেখানে লেখক আরও উল্লেখ করেছেন যে বিধবা যারা মারা যেতে অস্বীকার করেছেন তাদের অপমান করা হয়েছিল। বিপরীতে মেগাস্থেনিস, যিনি 300 খ্রিস্টপূর্বাব্দে ভারত সফর করেছেন, তিনি অনুশীলনের কোনো নির্দিষ্ট উল্লেখ করেননি, যা দেহেজীয় ইঙ্গিত হিসাবে গ্রহণ করে যে অনুশীলনটি তখন অস্তিত্বহীন ছিল। ডায়োডোসার সেদিউস এর স্ত্রীদের সম্পর্কে লিখেছেন, উসমেন্সের ভারতীয় অধিনায়ক পরেশ থেকে যুদ্ধ 317 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর নিজেদের পুড়িয়ে মারার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ছোট একজনকে চিতা বসানোর অনুমতি দেওয়া হয়। আধুনিক ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে এই পর্বের জন্য ডায়োডোসারের উৎস ছিল বর্তমানে হারিয়ে যাওয়া ইতিহাসবিদ কার্ডিয়ার হায়ারোনিমিয়াসের প্রত্যক্ষদর্শী বিবরণ। সতীদাহের উৎপত্তি সম্পর্কে হায়ারোনিমাসের ব্যাখ্যাটি তার নিজস্ব সংমিশ্রণ বলে মনে হয়, যা ঐতিহ্যগত গ্রিক মূল্যবোধের সমৃদ্ধ রাখার জন্য একটি নৈতিক পাঠ গঠনের জন্য বিভিন্ন ভারতীয় ঐতিহ্য ও অনুশীলনের থেকে তৈরি করা হয়েছে। আধুনিক বৃত্তি সাধারণত উদাহরণটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বিবেচনা করে, সাধারণত এক সংস্কৃতি প্রতিনিধি নয়। আরও দুটি স্বাধীন সূত্রে যা বিধবাদের কথা উল্লেখ করে তার স্বেচ্ছায় তাদের স্বামীর চিতায় তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে যোগ দিয়েছিলেন, তারা বলেন সিসারো এবং দামেস্কার নিকোলাস। প্রারম্ভিক সাংস্কৃতিক উৎসব প্রারম্ভিক কিছু সংস্কৃত লেখক দশকুমারোচিত দণ্ডী ও হর্ষচরিত এ বাণভট্ট উল্লেখ করেছেন যে যে নারীরা সতীদাহে অংশ নিত তারা অসামান্য পোশাক পরতেন। বাণভট্ট যশোমতী সম্পর্কে বলেন, তিনি চিতার জন্য নির্ধারিত হওয়ার পরে তারা আত্মীয় ভাতৃদের বিদায় দেন, তারপর সে নিজেকে গহনায় সাজায় যেগুলো সে পরে অন্যদের সাথে বিতরণ করে। যদিও প্রভাকর বর্মনের মৃত্যু প্রকাশিত অরবিন্দ শর্মা এটি সতীদাহর জন্য রূপ
বলে মনে করেন। এই উল্লেখ আছে যে হর্ষবর্ধনের বোন রাজশ্রী তার স্বামীর মৃত্যুর পর সতীদাহ করার চেষ্টা করেছিলেন। বাণভট্ট কাদম্বরীতে ব্যাপকভাবে সতীদাহের বিরোধিতা করেন এবং নারীদের উদাহরণ যারা সহগমন বেছে নিয়েছিলেন। সঙ্গম সাহিত্য পদ্মশ্রী দাবি করেন যে সতীদাহের কিছু রূপের অন্যান্য প্রমাণ তামিল কবের সঙ্গম সাহিত্য থেকে পাওয়া যায়, যেমন দ্বিতীয় শতাব্দীতে রচিত চিলাপতিকরম। এই গল্পে কর্ণগীতার বিপদগামী স্বামী কোবালনের সতী স্ত্রী মাদুরাইকে মাটিতে পুড়িয়ে দেয় যখন তার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়। তারপর স্বর্গে কোবালনের সাথে যোগ দেওয়ার জন্য একটি পাহাড়ে উঠে তিনি একজন সতী স্ত্রী হিসাবে উপাসন বস্তু হয়ে উঠেছিলেন, যাকে সিংহল ভাষায় পত্তিনী এবং তামিল ভাষায় কর্ণজ্ঞানমন বলা হয়। আজও পূজা করা হয়। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর একটি ভুরি সমাধিতে শিলালিপি একজন বিধবার কথা বলে যে কুমোরকে তার এবং তার স্বামী উভয়ের জন্য যথেষ্ট বড় করতে হয়েছিল। মণিকেলাই একইভাবে প্রমাণ দেয় যে এই ধরনের অভ্যাস তামিল ভূমিতে বিদ্যমান ছিল এবং পুনরও দাবি যে বিধবারা তাদের স্বামীর সাথে যুক্ত বিপজ্জনক নেতিবাচক শক্তির কারণে তাদের সাথে মারা যেতে পছন্দ করে। তবে যিনি উল্লেখ করেছেন যে ত্যাগের এই মহিমা মহিলাদের জন্য অনন্য ছিল না, যেমন গ্রন্থে ভালো স্ত্রীদের জন্য গৌরব করা হয়েছে যারা তাদের স্বামী ও পরিবারের জন্য নিজেদের উৎসর্গ করেছে। একইভাবে ভালো যোদ্ধারা তাদের রাজা এবং দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছে। এটা এমনই সম্ভবত ভালো নারীদের উৎসর্গ যোদ্ধা উৎসর্গের ঐতিহ্যকে উদ্ধৃত হয়েছে। আজ এই ধরনের মহিলাদের এখনও সমগ্র দক্ষিণ ভারতে গ্রাম দেবতা হিসাবে পুজো করা হয়। শিলালিপি ও প্রমাণ অ্যাস্কেল মাইকেলসের মতে অনুশীলনের প্রথম শিলালিপি প্রমাণ হল নেপাল থেকে 464 খ্রিস্টাব্দে, ভারতে 510 খ্রিস্টাব্দ থেকে। প্রাথমিক প্রমাণ থেকে জানা যায় যে বিধবা দহন প্রথা কদাচিৎ সাধারণত জনগণের মধ্যে বাহিত হয়েছিল। বহু শতাব্দী পরে সতীদাহের দৃষ্টান্তগুলি সতী পাথর নামে খোদাই করা স্মারক পাথর দ্বারা চিহ্নিত করা শুরু হয়। জেসিহালের মতে মধ্যযুগীয় স্মরণ পাথর দুটি আকারে উপস্থিত হয়, বিড়লিক বা বীর পাথর এবং সতীগল বা সতী পাথর। প্রত্যেকটির ভিন্ন কিছুকে স্মরণ করার জন্য এই দুটোই ভারতে অনেক অঞ্চলে পাওয়া যায়, কিন্তু কদাচিৎ যদি অষ্টম বা নবম শতাব্দীর আগে হয়। একাধিক শতাব্দীর পর থেকে অসংখ্য স্মারক সতী পাথর দেখা যায়, মাইকেলস বলেন, এবং সবচেয়ে বড় সংগ্রহ পাওয়া যায় রাজস্থানে। দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্যে সতীদাহ প্রথার কিছু ঘটনা ঘটেছে। প্রথম রাজবাজ 10ম শতাব্দী এর মাতা ভানমান মহাদেবী এবং প্রথম রাজেন্দ্র 11শ শতাব্দী এর রানী বীর মহাদেবী উভয়ই তাদের স্বামীর মৃত্যুতে চিতায় আরোহণের মাধ্যমে সতীদাহ করেছিলেন। ইরানে 510 খ্রিস্টাব্দে শিলালিপিতে ভানুগুপ্তের একজন সামন্ত গোপরাজের স্ত্রী উল্লেখ করেছে, যেটি তার স্বামীর চিতায় নিজেকে পোড়ানোর কথা সতী পাথর বলে মনে করা হয়েছে। প্রধান সংস্কারক এবং 1429 নিষিদ্ধ সতীদাহের বিরুদ্ধে প্রধান প্রচারক ছিলেন খ্রিস্টান ও হিন্দু সংস্করণ, যেমন উইলিয়াম কেরি এবং রামমোহন রায়। 1799 সালে আবিষ্কারী ধর্মপ্রচারক কেরি প্রথম স্বামীর অন্তর্দৃষ্টি চিতায় বিধবাকে পোড়ানোর দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। এর ফলে কেরি এবং তার সহকর্মী জোশুয়া ম্যাসম্যান ও উইলিয়াম কোর্স সেই বিন্দু থেকে সতীদাহর বিরোধিতা করেন। এর বিলুপ্তির জন্য তদবির করেছিলেন শ্রীরামপুত্র এই নামে পরিচিত। কেরিয়া এই প্রথাকে জোরপূর্বক নিন্দা করে প্রবন্ধ প্রকাশ করে এবং ভারতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলির কাছে সতীদাহের বিরুদ্ধে ভাষণ পেশ করে। 1812 সালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কারণকে সমর্থন করতে শুরু করেন। তিনি তার নিজের ভগ্নিপতিকে সতীদাহর মাধ্যমে মারা যেতে বাধ্য করার অভিজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি কলকাতায় শ্মশান পরিদর্শন করতে যান, যাতে বিধবা অহংকারের বিরুদ্ধে রাজি করানো হয়। একই কাজ করার জন্য পরিদর্শন পর্ষদ গঠন করা হয়। অন্যান্য অভিজাত বাঙালি শ্রেণীর সমর্থন চাওয়া হয় এবং হিন্দু ধর্মগ্রন্থের দ্বারা এটির প্রয়োজন হয় না তা দেখানোর জন্য নিবন্ধগুলি লিখে ও প্রচার করে। তিনি হিন্দু গোষ্ঠীগুলির সাথে দ্বন্দ্বে ছিলেন, যারা সরকারকে ধর্মীয় অনুশীলনের হস্তক্ষেপ করতে চায়। 1815 থেকে 1818 খ্রিস্টাব্দ সতীদাহ মৃত্যু দ্বিগুণ হয়েছিল। রামমোহন রায় সতীদাহের উপর আক্রমণ শুরু করেছিলেন, যা
এমন ক্রোধ জাগিয়েছিলেন যে কিছুক্ষণের জন্য তার জীবন বিপদে পড়েছিল। 1821 সালে তিনি সতীদাহের বিরোধিতা করে গবেষণামূলক পুস্তিকা প্রকাশ করেন এবং 1823 সালে কেরির নেতৃত্বে শ্রীরামপুর ধর্মপ্রচারকরা তাদের আগের প্রবন্ধগুলি সম্বলিত গ্রন্থ প্রকাশ করেন। তার মধ্যে প্রথম 3টি অধ্যায় সতীদাহ প্রথার বিরোধিতা করে। আর একজন খ্রিস্টান ধর্মপ্রচারক 1927 সাল সতীদাহর বিরুদ্ধে গবেষণামূলক পুস্তিকা প্রচার করেন। স্বামী নারায়ণ সম্প্রদায় প্রতিষ্ঠা সহজানন্দ স্বামী তার প্রভাবের এলাকায় অর্থাৎ গুজরাটে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন। তিনি মুক্তি দিয়েছিলেন এই অনুশীলনের কোনো বৈদিক ভিত্তি নেই এবং শুধুমাত্র ঈশ্বর তার দেওয়া জীবন নিতে পারে। তিনি আরও মতামত দিয়েছিলেন যে বিধবারা এমন জীবনযাপন করতে পারে যা অবশেষে পরিত্রাণের দিকে নিয়ে যায়। বোম্বের গভর্নর স্যার জন ম্যালকন এই প্রচেষ্টায় সহজানন্দ স্বামীকে সমর্থন করেছেন। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর হিসাবে ক্ষমতায় আসেন। যখন তিনি কলকাতায় অবতরণ করেন তখন তিনি বলেছিলেন যে এই পৃথিবীতে এমন পরবর্তীতে তার মাথার উপর ভয়ঙ্কর দায়িত্ব ঝুলছে যদি তিনি এই প্রথা সতীদাহ প্রথা এক মুহূর্ত আর অব্যাহত রাখতে সম্মত নয়। বেন্টিং অবলম্বিত সতীদাহ বন্ধ করার সিদ্ধান্ত নেন। রামমোহন রায় হঠাৎ তার সতীদাহকে অবসানের বিরুদ্ধে বেন্টিংকে সতর্ক করেছিলেন। যাই হোক, পর্যবেক্ষক করার পর যে আদালতে বিচারকরা সর্বসম্মতভাবে সংস্কারের পক্ষে ছিলেন, বেন্টিং তার কাউন্সিলের সামনে খসড়াটি স্থাপনের জন্য এগিয়ে নিয়ে যান। চার্লস মেটকাপ গভর্নরের সবচেয়ে বিশিষ্ট কাউন্সিলরের আশঙ্কাটা প্রকাশ করেছিলেন যে সতীদাহ নির্দিষ্ট করাকে বিদ্রোহ সৃষ্টির যন্ত্র হিসাবে অসন্তুষ্ট দ্বারা ব্যবহার ও কৌশল করা যেতে পারে। তবে এই উদ্বেগগুলি তাকে গভর্নর সিদ্ধান্ত বহাল রাখা থেকে বিরতি করেনি। ভয়ঙ্কর প্রথার দমনে যার দ্বারা এতগুলি জীবন নিষ্ঠুরভাবে বলি দেওয়া হয়। এইভাবে 1829 সালে 4 ডিসেম্বর রবিবার সকালে লর্ড বেন্টিং সতীদাহকে অবৈধ ফৌজদারি আদালতে শাস্তিযোগ্য বলে ঘোষণা করে প্রতিবাদ পত্র জারি করেন। এটি অনুবাদের জন্য উইলিয়াম কেরির কাছে স্থাপন করা হয়, যা প্রতিক্রিয়া নথি করা হয়। তবে তার পায়ের কাছে বসন্ত এবং তার কালো কোটটি ছুঁড়ে ফেলে সে চিৎকার করে বলছিল, আজ আমার জন্য কোনো গির্জা নেই। আমি যদি এটি অনুবাদ করতে এবং প্রকাশ করতে 1 ঘন্টা দেরি করি তবে অনেক বিধবার জীবন বলি হতে পারে। তিনি বলেছিলেন সন্ধ্যা নাগাদ কাজটি শেষ হবে। 2 ফেব্রুয়ারি 1830 সালে আইনটি মাদ্রাজ ও বোম্বেতে প্রসারিত হয়। এই নিষেধাজ্ঞাকে কয়েক হাজার বিহার, বাংলা, উড়িষ্যা ইত্যাদি অঞ্চলে হিন্দুরা তাদের স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়। এই বিষয়টি লন্ডনের মন্ত্রিসভায় পৌঁছায়। ব্রিটিশ সমর্থকদের পাশাপাশি রামমোহন রায় সতীদাহ প্রথার অবসানের সমর্থনে আইনসভায় পাল্টা আবেদন পেশ করেন। মন্ত্রিসভায় 1832 সালে আবেদন প্রত্যাখ্যানের করে সতীদাহের উপর নিষেধাজ্ঞা বহাল হয়। নিষেধাজ্ঞার পরে হিন্দু অঞ্চলে বালুচ যাজকরা ব্রিটিশ গভর্নর চার্লস নেপোলিয়নের কাছে অভিযোগ করেন যে তারা তাদের জাতির পবিত্র রীতিকে হস্তক্ষেপ করে বলে দাবি করেছেন। নেপিয়ার উত্তর দিলেন, তারপর তার কোনো সত্যি সঞ্চালিত হওয়ার কাহিনী সংগঠিত হয়নি। দেশীয় রাজ্য বা স্বাধীন রাজ্য সতীদাহ ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন রাজ্যে নির্দিষ্ট করার পর কিছু সময়ের জন্য কিছু রাজ্যে বৈধ ছিল। বারোদা ও কাথিয়ারো এজেন্সির অন্যান্য রাজ্যে 1840 সালে এই প্রথা নিষিদ্ধ হয়েছিল, যেখানে কুয়ালাপুর 1841 সালে তাদের অনুসরণ হয়েছিল। 1843 সালে কিছু সময় আগে ইন্দোর রাজ্য, 1842 সালে ইস্ট ইন্ডিয়া হাউসের একজন বক্তার মতে সাতার, নাগপুর, মহীশূর রাজ্যগুলি তখন সতীদাহ নিষিদ্ধ করেছিল। জয়পুর 1846 সালে অনুশীলন নিষিদ্ধ করেছিল, যখন হায়দ্রাবাদ, গোয়ালিয়র এবং জম্মু কাশ্মীর 1847 সালে একই কাজ করে। 1849 সাল নাগাদ আওয়াধ ও ভোপাল সক্রিয়ভাবে সতীদাহকে দমন করেছিল। জয়পুরে 1846 সালে বিলুপ্তিকে অনেকে ব্রিটিশ রাজপুতনার মধ্যে বিলুপ্তির কারণে জন্য অনুঘটন হিসাবে বিবেচনা করেছিলেন। জয়পুরের 1846 সালের নিষেধাজ্ঞার পর 4 মাসের মধ্যে রাজপুতরা 18টি স্বাধীনভাবে শাসিত রাজ্যের মধ্যে 11টি জয়পুরের উদাহরণ স্মরণ করেছিল। আধুনিক যুগে বর্তমানে ভারতে সতীদাহের আইনি মর্যাদা আর রূপ কারণে সতীদাহের পর চিৎকারের পরে ভারত সরকার 1 অক্টোবর 1987 তারিখে রাজস্থান সতীদাহ নিরোধ অধ্যাদেশ 1987 প্রণয়ন করে এবং পরে কমিশন সতীদাহ প্রতিরোধ আইন 1987 পাশ করে। কমিশন সতীদাহ প্রতিরোধ আইন 1987 অনুচ্ছেদ 1 ধারা, যা জীবন্ত পুড়িয়ে ফেলা বা সমাধি দেওয়া। কোনো বিধবা বা মৃত স্বামীর মৃতদেহ বা অন্য কোনো আত্মীয়দের সাথে তার স্বামী বা অনুরূপ আত্মীয়দের সাথে সম্পর্কিত কোনো নিবদ্ধ বস্তু বা জিনিসের সাথে অথবা কোনো নারীর সাথে তার কোনো আত্মীয়ের লাশ নির্বিশেষে এই ধরনের পোড়ানো বা সমাধি বিধবা নারীদের পক্ষ থেকে স্বেচ্ছাকৃত
বলে দাবি করা হয় বা অন্যথায়। বর্ণনায় সতীদাহ প্রথার বিভিন্ন রূপ বর্ণনা করা হয়েছে। বেশিরভাগ বিবরণেই বর্ণনা করা হয়েছে নারীটি তার মৃত স্বামীর পাশে অন্তর্দৃষ্টিতে উপবিষ্ট বা শুয়েছিলেন। অন্যান্য অনেক বর্ণনায় বর্ণনা হয়েছে যে আগুন জ্বালানোর পর নারীরা হাঁটছেন বা আগুনে ঝাঁপ দিচ্ছেন, এবং কেউ কেউ বর্ণনা করেছেন নারীরা অন্ত্যেষ্টি চিতার উপর বসে তার নিজেরাই এটিকে আলোকিত করে। তো বন্ধুরা, এই প্রথাকে আপনারা কে কে খুব তীব্রভাবে নিন্দা করেন তা কমেন্টে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আরও ইতিহাস সম্পর্কে জানতে।